আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটি ব্লগ নিয়ে আজকে আবারও হাজির হয়েছি। এই তো সকাল থেকে আর ভিডিওটি স্টার্ট করিনি, তবে এখন সকালের খাবার খাচ্ছি। এখন বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে, আর বড় ছেলে পরীক্ষা দিতে চলে গিয়েছে, আর ওর আব্বু অফিসে গেছে। ছোট ছেলের শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আর ওকে ডাকিনি, ও ঘুমিয়ে আছে। আর আমার ক্ষুধা লেগে গিয়েছে, আমি এখন খেয়ে নিচ্ছি। সকালে চাল কুমড়ো ভাজি করেছিলাম আর সঙ্গে ডিম ভাজি করেছি। এই তো সকালের নাস্তা করে নিয়েছি। সকালের নাস্তা করার পরে এখন পানি গরম দিয়েছি। পানি গরম দিয়ে কিছু কাপড় আছে ওগুলো ধুবো। আর আমরা যে রেগুলার গামছাগুলো ব্যবহার করি সেগুলোই আর কি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি হুইল পাউডার দিয়ে। তো কিছু সময় ভিজে থাকার পরে কেচে নিব এগুলো। আর এই যে লাগেজটা দেখতে পাচ্ছেন, প্রায় 1 বছর পরে সংসারের বিরতি নিয়ে বেড়াতে যাব খুলনার উদ্দেশ্যে। তো যেহেতু ওখানে বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুটোই এক জায়গায়, তো কাপড় তো নিতেই হবে। আর এক লাগেজেই নেওয়ার চিন্তা ভাবনা করেছি। আর আমি যে কাপড়গুলো ভাঁজ করেছি তারই কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এত শপিং ব্যাগ দেখে আবার ভাববেন না যে অনেক কেনাকাটা করে ব্যাগ ভরে মনে হয় নিয়ে যাচ্ছে, আসলে তেমনটা না, আমাদের কাপড়ই ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি। আর ওখানে গেলে না ব্যাগটা আর আমার নিয়ন্ত্রণে থাকবে না, আর কেউ আমার জন্য অপেক্ষাও করবে না। কোন কাপড় পরবে তারা নিজেরাই চয়েস করে নেবে, তা যাতে সহজে খুঁজে নিতে পারে সেই জন্যই শপিং ব্যাগে করে নিয়েছি। ঈদের দিনের কাপড় আর রাফ ইউজ করা যে কাপড়গুলো সব আলাদা আলাদা শপিং ব্যাগ দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকের শপিং ব্যাগ আলাদা করে দিয়েছি, যাতে যারটা সে বের করে নিয়ে ব্যবহার করে আবার সেভাবে রেখে দিতে পারে, আর অন্যদের কাপড় যেন এলোমেলো না হয়। তারপরে এখন এই যে রোজকার যে কাজ, সেই কাজে আবার ফিরে এসেছি। আজ গোছাচ্ছি, কারণ আগামীকালকে যাব। তবে বাচ্চাদের ঘর তো কত কিছু নিতে হবে, তো আমি যাতে সময় মতো সব কাজ ঠিক মতো করতে পারি সেই জন্যই আর কি আগে আগে টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছি। কাজ করতে করতে আমার একটু ক্ষুধা লেগে গিয়েছে, আর আমি পুরি বানিয়েছিলাম, তো সেটার ভিডিও করিনি। তো সবাই খেয়েছে আর আমার জন্য আছে, সেটাই আর কি এখন খাচ্ছি। মেয়েরা সাধারণত ছোটো থেকেই মনে হয় গোছানো হয়। এই যে আমার মেয়ে গুছিয়ে রাখছে, তাকে একটু দিয়েছি, সে সেটা খাওয়া যেমন তেমন বাটিটা ঢেকে রাখছে। আর আমি সাহায্য করলে তাতে হচ্ছে না, সে নিজেই আবার ঠিক করে নিচ্ছিল। এক পর্যায়ে সে নিজে নিয়ে রাখবে সেভাবে নিয়ে রেখেও এসেছে। আর এখন ভাত তুলে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। আর আজকে নারকেলের দুধ দিয়ে ডিম ভুনা করবো, তার জন্য কি কি নিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা ও গরম মশলা বাটা নিয়েছি। আর সাইডে নারকেলের দুধ গালিয়ে রেখেছি। আর আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে, সাথে কাঁঠালের বিচি দিব। আর এই বাটিতে লবণ, হলুদ আর জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া রেখেছি। আর এই যে ডিমগুলো, কিছু ডিম সিদ্ধ করে দিব আর কিছু ভাজি করে দিব। তো আমার বাসায় সিদ্ধ ডিমও কেউ পছন্দ করে, আবার ভাজিটাও। তো দুটোই দিয়ে রান্না করব, আর কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা কড়াই বসিয়েছি চুলার উপর, আর এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে সিদ্ধ করে রাখা ডিমগুলো কাঁটা চামচ দিয়ে এইভাবে কাছে কাছে নিয়েছি, আর এখন সেটা দিয়ে ভেজে নেব। তবে এখানে একটি ডিম কেমন জানি মনে হচ্ছিল, হয়তো সাজো ডিম, তো ওইটা আর ভাজি করে নিব না, ওইটা আমি আমার মেয়েকেই দিয়ে দিব। আর মেয়ের জন্য যে ডিমটা দিব ওটা ভাজবো না, সেই উদ্দেশ্যেই দিয়েছিলাম। তো যেহেতু এই ডিমটা ভাজছি না, তো ওটা ওকেই খাইয়ে দেব।
আর এখন এই 3টে ডিম তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি, আর লবণ দিয়েছি আর হালকা একটু হলুদ দিব। ডিমটা হালকা বাদামি বাদামি কালার হয়ে আসলে উঠিয়ে নিব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। ডিম উঠাই নেওয়ার পরে এর ভিতরে একটু তেল দিয়ে গরম করে আমি ডিম ফেটিয়ে রেখেছিলাম, তো সেইটা আর কি ভেজে নেব। এর ভিতরে আমি ওই যে একটু কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদা রসুন বাটা ছিল যে ওখান থেকে নিয়ে ডিমটাকে আর কি মিশিয়ে নিয়েছিলাম, আর এখন ভেজে নিচ্ছি। আমি ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডিম ভাজা তুলে নেওয়ার পরে একই কড়াইতেই তেল দিব। একটু বেশি পরিমাণেই দিয়েছি, আর এবার এর ভিতরে আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম ওইগুলো দিব। আমি এখানে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দেওয়ার আগে তেজপাতা দিতে হতো, তো আমি এটা ভুলে গিয়েছিলাম, তো সমস্যা নেই, পরে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি বাদামি কালার হয়ে আসছে ঠিক সেই পর্যায়ে কাঁচামরিচ বাটা ও আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটা একটু ভেজে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু নারকেলের দুধ দিচ্ছি। আর এটা দিয়ে দুধটা দিলে হবে কি একটু ফুটে উঠবে তেল, তো এটাও করে নিচ্ছি। এখন এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে হলুদ আমি যে হলুদটা ব্যবহার করি এটার কালারটা অনেক গাঢ় আছে আর অনেক মানে অল্পতেই কালার হয়, সেজন্য আমি হাফ চা চামচ দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন। আর একটু নারকেলের দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে আসলে সে পর্যায়ে আমি টুকরো করে রাখা আলু আর কাঁঠালের বিচি দিয়ে আর একটু বেশি সময় করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার এখানে নারকেলটা অনেক মিষ্টি ছিল, তাই আর চিনি দিইনি, তো আপনারা চাইলে সামান্য চিনি দিতে পারেন। চিনির পরিমাণটা সামান্য দিবেন, হাফ চা চামচের মতো। তাহলে খাবারটা খেতে অনেকটা টেস্টি হবে। আমার আলু কষানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
তরকারিটা যখন এইভাবে ফুটে উঠবে ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিব। দিয়ে এখন আমি আবার সুন্দর করে ডিমগুলো সাজিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় আর এক জায়গায় না থাকে। তো এবার আমি এটাকে আবারও ঢেকে দিব। তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে ঝোল রাখতে পারেন, তবে আমি ডিমের তরকারিতে ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা হবে। তো সেই জন্য আমি আবারও ঢেকে একেবারে ভুনা করে নিচ্ছি। ঠিক এরকম হয়ে আসলেই নামিয়ে নিয়েছি। আর ডিমের তরকারি কিন্তু খেতে অসম্ভব মজা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে তাল ছিল ফ্রিজে, সেটা বের করে ভিজিয়ে দিচ্ছিলাম। যেহেতু বাড়িতে যাব তো খেয়ে শেষ করে রেখে যায়, আবার গেলেতে হবে। আমাদের একটা তাল গাছ আছে যেটা 12 মাস কাল তাল হয়, আর পাকা তালই খাই আমরা। তো বাড়িতে গেলে আম্মু তো গুছিয়েই দেবে, সেজন্য ভাবছি শেষ করে রেখে যায়। আর বিকালে ওর বাবা ফোন দিয়েছিল, তো একটু বাইরে গিয়েছি, তো সেখানকারই কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, আর সেই জন্যই মূলত ভিডিওটা করেছি। এখন ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে এসেছি। আর এখানে 2 কাপের মতো তাল নিয়েছি, আর এখানে 1 কাপের থেকে একটু কম চাউলের গুঁড়া নিয়েছি। আর এখানে হাফ কাপের মতো দিচ্ছি হচ্ছে ময়দা, না আটা দিয়েও করা যায়। তো পিঠা বলুন আর মিষ্টি জিনিস যাই বানানো হোক না কেন, ব্যালেন্সের জন্য লবণ দিতে হয়, তো সামান্য একটু লবণ দিলাম। আর নারকেল কোড়া দিচ্ছি, এটা আমার ডিপে ছিল আর সেটাই আমি এখানে ভেঙে দিচ্ছি। এরপর আমি পিঠাটাকে আর একটু টেস্টি করার জন্য কলা দিলাম। আমার বাসায় এই কলাই ছিল, তাই এটাই দিয়েছি। আর এখন মিষ্টির জন্য চিনি দিচ্ছি। তো মিষ্টিটা যার যেমন পছন্দ সেই অনুযায়ী দিলে ভালো হয়। আর আমার বাসায় সবাই মিষ্টি একটু কম খায়, তো আমি সেইভাবেই মিষ্টির পরিমাণটা দিচ্ছি। দিয়ে সবগুলো এবার ভালো করে মাখিয়ে নেব। মাখানো শেষ থেকে এই পর্যায়ে আসলে এখন আমি এটা 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট পরে সেট হয়ে গেলে এখন আমি এটাকে আর একটু মাখিয়ে নিয়ে একটা চুলার পরে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন এতে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ যেহেতু পিঠা ভাজি করব তো একটু বেশিই হবে। তো তেলটা একটু গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য সামান্য একটু পিঠার ব্যাটার দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে বড়ি বড়ি করে শেপ করে দিচ্ছি। পর্যায়ে চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো হিটে দিয়েছি। আর এতে করে পিঠা ভালো ভাজি হবে আর ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। যখন এরকম দেখতে হয়ে আসবে, প্রায় সবার উপরটা ভাজে ভাজে হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে সম্পূর্ণ পিঠাটাকে নাড়িয়ে দিচ্ছি, কারণ সবগুলো পিঠার জন্য একই কালার আসে। পিঠার কালার এরকম হয়ে আসলে আমি উঠাইয়ে নিচ্ছি। আর উঠিয়ে নিয়ে আবারও এই তেলে আরও যে পিঠাগুলো আছে সেগুলো সব ভাজি করে নিব।
আমার সবগুলো পিঠা ভাজা শেষ। আর ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।